হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। ওয়াইসিএল জুনিয়র বাংলা চ্যানেলে ইয়োর কেমিস্ট্রি ল্যাবের যে ক্লাস বা যেই সলিউশন চলছে, মানে এবিটি এর সলিউশন যেটা মাধ্যমিকের, তারই কন্টিনিউশন। দেখো, আজকে আমরা লাস্ট যতদূর পর্যন্ত করেছিলাম, মানে দুখানা করে পেজ হয়েছিল, আমরা ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণ চ্যাপ্টারে যত কোশ্চেন আছে মানে টেস্ট পেপারে পরের পেজগুলোর করব। কারণ আমরা প্রথম থেকেই বলে এসেছি যে সেকশন বি এর যে এবিটির যে মডেল কোশ্চেন পেপার রয়েছে, ওই কোশ্চেন পেপারটাই মেনলি ডিসকাস হবে, ঠিক আছে? আর তোমরা বাড়িতে যেরকম প্র্যাকটিস করছো সেরকমই প্র্যাকটিস করবে, কারণ আমাদের যে টার্গেট রয়েছে যে 20 তারিখের ভেতরে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস তোমাদেরকে আর একবার রিভিশন করানো, তারপর আবার ফুল একসাথে ক্লাস করানো, মানে টেস্ট পেপার করানো, আবার কিছুদিন 10 দিন পরে আবার ফির রিভিশন করানো টেস্ট পেপার অনুযায়ী, আবার ফের ফুল সিলেবাস। তো এই প্রসিডিওরে চলবে, মানে 15 ডেজের অল্টারনেটেড ডেতে তোমার ফুল সিলেবাস আর রিভিশন চ্যাপ্টার ওয়াইজ যেটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো সেই অনুসারেই তোমরা বুঝতে পারছো যে আমরা কোন প্রসেসে টেস্ট পেপারটা যাতে ইজিলি করানো যায় বা তোমরা টেস্ট পেপারের কোশ্চেন ইজিলি করতে পারো। ধরো আমরা করে দিলাম, তো আমাদের দায়িত্ব সারা হয়ে গেল, কিন্তু তুমি কিছুই বুঝলে না, নিজে থেকে করতে পারছিলে, মানে করতে পারছো না, তার মানে তোমার কি দাঁড়ালো যে টেস্ট পেপার করাটাই বেকার হয়ে গেল। কারণ পরীক্ষা তুমি দেবে, ক্লাস 10-এ মাধ্যমিকের স্টুডেন্ট তুমি, পড়তে হবে তোমাকেই, লিখতে হবে তোমাকে, তোমার টিচার তোমার সাথে যাবে না বা আমিও যাব না, আর তোমার সাথে কোনো হেল্পিং হ্যান্ড থাকবে না। তো সেই জন্য এখনো টাইম আছে, যারা ঠিকঠাক করে পড়োনি, যাদের পড়তে বাকি রয়েছে কোনো চ্যাপ্টারে, সে চ্যাপ্টারকে আরো ভালো করে পড়ো। দেখো, মাধ্যমিকে মার্কস পাওয়া সবাই বলে যে খুব ইজি, সত্যি ইজি, যারা পাস করে গেছে তাদের জন্য ইজি, কিন্তু তুমি তো এখনো পাস করোনি, তাহলে তোমার জন্য কঠিন। কঠিন এই না যে বিশাল কঠিন যে তুমি মার্কস পাবেন, এরকম ব্যাপার না, কারণ তুমি চ্যাপ্টার গুলোকে ঠিকঠাক করে এর আগে পড়ে উঠতে পারোনি বা পড়া হয়নি বা তুমি নিজে পড়োনি, তো সেই কারণে তোমার টেস্টে মার্কস কম এসেছে বা এর আগে মার্কস কম পেয়েছো, বা অনেক স্টুডেন্ট আছে প্রথম থেকেই খুব ভালো মার্কস পেয়ে আসছে। তো যে যেই স্টেজে রয়েছো সেই স্টেজটাকে ইমপ্রুভ করতে হবে, এটাই তোমার মেন টার্গেট। যে কেউ যদি ধরো ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস পেয়ে এসেছে, তো খুব ভালো, ওই ফুল মার্কসটাকে ধরে রাখতে হবে। আর যে ধরো ফুল ফিজিক্যাল সায়েন্সে বেশি মার্কস পায়নি, কম মার্কস পেয়েছে, পুরো মার্কস পেয়ে এসছে, তাদেরকে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করবার জায়গা রয়েছে, একসাথে টেস্ট পেপার করতে যেও না। কিনে কি হবে কি, তুমি বলবে যে টেস্ট পেপার একসাথেই সব টিচার করাচ্ছেন, প্রথমে এমসিকিউ কোশ্চেন করাচ্ছেন, প্রথমে তারপরে বড় 1 নম্বরে কোশ্চেন করাচ্ছেন, 2 নম্বরে কোশ্চেন করাচ্ছে। দেখো, একটা প্রসিডিওরে চললে হয়তো টাইম লাগবে, টাইম দিতে হবে, তো টাইম লাগলে টাইম দিলে তোমার তাতে যদি মার্কসটা বেশি আসে তো সেইটা বেটার না। আর টাইম না দিয়ে তাড়াহুড়ো করছো শর্ট মেথড, আর সত্যি কথা বলতে কি শর্ট মেথড বলে কোনো মেথড হয় না, ঠিক আছে? তোমাকে ডিটেলসটা জানতে হবে। যাকে আমরা ক্লাস শুরু করছি, তুমি নেক্সট 642 পেজটা ওপেন করো। দেখো, এখানে কোন পেজটা আমরা বলছি, 642 পেজ, ঠিক আছে? 642 পেজের কোশ্চেন নাম্বার 1, মানে বিভাগ কয়ের কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? কোশ্চেনটা কি বলছে যে চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলো হলো। আচ্ছা, চার্লসের সূত্রটা তোমরা জানো, ওর ধ্রুবক রাশি কি হয়, কি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কি বলা হয়, তারপর স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসটি চাপের সমানুপাতে পরিবর্তিত হয়। সমানুপাতে না ব্যস্তানুপাতে? আমি বয়েলসের সূত্র বললাম না চার্লসের সূত্র বললাম? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হয়, না স্থির আয়তনে না স্থির চাপে? কোনটা? দেখো, এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, যে নির্দিষ্ট চাপে
1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/200 বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। আর একটা চার্লসের সূত্রতে কি বলা যায়, দুখানা সূত্র আছে না চার্লসের, হ্যাঁ কি না, যেটা হচ্ছে তোমার নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সমানুপাতিক, এটা বলা হয়। মানে দুখানা চার্লসের সূত্র আছে, একটা 1/273 বৃদ্ধি বা হ্রাস দিয়ে ওইটা বলতে পারো, আর একটা যেটা পরম উষ্ণতাতে বলতে পারো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই পরম উষ্ণতার সমানুপাতিক হয়, তাই তো। তো এখানে কোনটা হয়ে যাবে, যে গ্যাসের উষ্ণতা বলেছে, আয়তন বলেছে, গ্যাসের উষ্ণতা ও ভর বলেছে, গ্যাসের চাপ ও ভর বলেছে, আর গ্যাসের চাপ ও উষ্ণতা বলেছে। দেখো আমি এর আগে পড়াতে পড়াতে বলে গেছি যে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এদের কনস্ট্যান্ট গুলো মাস্ট মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে এমসিকিউ কোশ্চেন হয়। তার মানে এখানে তোমার কোন অপশনটা হবে, যে স্থির চাপে আর নির্দিষ্ট ভর, মানে হচ্ছে তোমার অপশন ডিটা কারেক্ট হবে। কারণ চার্লসের সূত্রতে কি লেখা রয়েছে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই পরম উষ্ণতার সমানুপাতিক হয়, ঠিক আছে, ওর পরম উষ্ণতার মানে ওই গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক হয়। মানে তুমি কি বলবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, বোঝা গেল। তো এইটা ছিল তোমার চার্লসের সূত্র থেকে। এরপরে দেখো, তার মানে আমার কোন অপশনটা ঠিক হলো, অপশন তোমার ডিটা কারেক্ট হলো, ঠিক আছে। আগের দিনেই বলেছি এই যে গ্যাসের চাপ ও ভর এই পাশে লেখার কোনো প্রয়োজন নেই, একদম লিখবে না, ঠিক আছে। কারণ তোমরা ইওর কেমিস্ট্রি ল্যাবেতে পড়ছো, দেখো কিছু টেকনিক্যাল জিনিস জানতেই হবে, যেটা এতদিন ধরে তোমরা ফলো করে আসছো বা আমরা পড়াতে পড়াতে ডিসকাস করেছি, যে টিচাররা বলেন যে এর পাশে অপশনের যে স্টেটমেন্ট আছে লিখে দিতে, ওইটা লিখবে না, জাস্ট অপশনটা কোনটা ঠিক সেটাই লিখবে, আগের ক্লাসেও বলেছি। এরপরে দেখো নেক্সট কি বলছে, যে বিভাগ খ, বিভাগ ক্ষয়েতে কি বলছে দেখো, বলছে যে ফারেনহাইট স্কেলে, এখানে এগুলো 1 নম্বর করে, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, কি করে করবে, তাহলে আমরা এটাকে কিভাবে করব, দেখো ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান, আগে প্রথমে কি লিখবে, আগে 2.3টার অ্যান্সার বলছে, ঠিক আছে, 2.3টার ফারেনহাইট স্কেলে, তাহলে আগে কি লিখবো, পরম শূন্য উষ্ণতার মান, উষ্ণতার মান কত, -273°C, এটা তুমি লিখলে। এই টেম্পারেচারটাকে -273°C টেম্পারেচারটাকে তোমাকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। তাহলে ফারেনহাইটের ফর্মুলা কি, আমরা কি জানি, এনে লিখবে, আমরা জানি C/5 = m - কত, 32, তাই তো, m - 32/9। এবার দেখো এখানে সিটা হচ্ছে তোমার -273°C, কারণ এটাকে তুমি বলছো যে সি, তার মানে আমি যদি তাহলে এফটা ইজিলি বেরিয়ে যাবে, তার মানে -273, মানে এখানে টেম্পারেচারটা কত লিখবে, -273/5 = m - 32/9। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, আমি কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে, এটা 5f - 5 × 32 করলে কত হয়, 160, আর 9 × 273 মানে 2457, মাল্টিপ্লাই করে দেখো, এটা হচ্ছে, তার মানে তোমার 5f = কত দাঁড়াচ্ছে, এটা এইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে দেখো মাইনাসটা আছে, কিন্তু মাইনাসটা আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস করলে তোমার কত হয়ে যাচ্ছে, 2297। তাহলে এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, মানে পয়েন্টে বেরোবে, ঠিক আছে, পয়েন্টে বেরোলে তোমার কি দাঁড়াচ্ছে, দেখো f = -2297 - তোমার
বাই 5 ইকুয়ালস টু কত হচ্ছে তোমার 459.4 ডিগ্রি ফারেনহাইট, তাই তো, মাইনাস 4 ডিগ্রি ফারেনহাইট। তো এটা তার মানে এর অ্যান্সারটা কত হলো, ডাইরেক্ট যদি লিখি মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। তো এই কনভার্সনটা এইভাবে তোমাকে কনভার্সনটা করতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? দেখো সিম্পল, তুমি যত প্রসিডিওরে করবে, মানে শুধু অ্যান্সারটা ঠিক আমি এইটাই মনে রাখলাম, এটা এরকম ভাবে কত কোশ্চেন মনে রাখবে। তো প্রসিডিওর আছে, এখানে ধরো পরম শূন্য উষ্ণতা বলেছে, টেম্পারেচার চেঞ্জ করে দিতে পারে, বা তোমার কি বলতে পারে হচ্ছে ফুটন্ত জলের উষ্ণতাটাকে ফারেনহাইটে কনভার্ট করো, বলতেই পারে। তার মানে ফুটন্ত জলের উষ্ণতা তোমাকে জানতে হবে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বলছে তোমার বরফের উষ্ণতা কোন জলাশয়ের হচ্ছে তোমার শীতকে মানে ঘুরিয়ে দিতে পারে কোন রকম ভাবে, স্টেটমেন্ট ভাবে। তারপরে দেখো বলছে বয়েল সূত্রের চাপ আয়তনের লেখচিত্রের প্রকৃতি কি রূপ হবে। ঠিক আছে, কি বলছে পরের কোশ্চেনটা, আশা করছি এখানে দেয়া রয়েছে 2.4, না এখানেই করতে হবে, কারণ যেহেতু শর্ট কোশ্চেন ওই জন্য দেওয়া নেই। বলছে বয়েল সূত্রের চাপ ও আয়তনের লেখচিত্র। বয়েল সূত্রের চাপ ও আয়তনের লেখচিত্র, আগে দেখো আমি নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। বয়েল সূত্রের চাপ ও আয়তনের, বয়েল সূত্রের চাপ ও আয়তনের লেখচিত্র। দেখো পরীক্ষার খাতাতে যখন লিখবে এরকম ভাবে হেডিং করেই লিখবে, ঠিক আছে, যে তুমি কোন কোশ্চেনটার অ্যান্সার লিখছো। হ্যাঁ, মার্কস অবশ্যই তুমি কোশ্চেন মার্কটা ঠিকঠাক লিখবে। তাহলে আমরা বয়েল সূত্র অনুসারে কি জানি, এবার তুমি ব্যাকগ্রাউন্ডে কি ভাবছো যে তোমার এইটা জানো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে তোমার পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/v বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তো তার মানে প্রেসার ইনক্রিজ করলে ভলিউমটা কি হবে, ডিক্রিজ হবে, মানে চাপ বাড়লে আয়তনটা কি হবে, কমবে, আবার আয়তন বাড়লে চাপ কমবে। তো এই অনুসারে তার মানে আমার লেখচিত্রটাকে ড্র করতে বলেনি, বলছে লেখচিত্রের প্রকৃতি কি হবে। প্রকৃতি মানে তোমার তার মানে অ্যাকচুয়ালি লেখচিত্রটা এরকম, আমি যদি লেখচিত্রটাকে ড্র করি এরকম হবে। তার মানে এটা হচ্ছে তোমার পি, এইদিকে ভি, তার মানে এটা কি হয়ে যাচ্ছে তোমার সমপরাবৃত্ত, তাই তো, হ্যাঁ কি না? আমাকে এখানে কার সঙ্গে বলেছে ভালো করে দেখো, বলেছে চাপ ও আয়তন। আমিও চাপ আয়তনের লেখচিত্র প্রকৃতি কিরূপ, তোমার সমপরাবৃত্ত লিখবে। কি লিখবে? সমপরাবৃত্ত। ঠিক আছে, এই নামগুলো আগেও বলে রেখেছি যে তোমাকে এর প্রকৃতি হবে তোমার সমপরাবৃত্ত। তার মানে তুমি যদি এই অ্যান্সারটা লেখো সমপরাবৃত্ত, তবেই তোমাকে মার্কস দেবে। আমি তোমাকে বোঝানোর জন্য এই স্টেটমেন্টটার এতটা বললাম। এরপরে আবার কি বলেছে দেখো, অথবা দিয়ে আর একটা কোশ্চেন আছে, বলছে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান কত? কি হবে এই কোশ্চেনটা? একটু মনে হয় চাপ হয়ে যাবে। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান কত? দেখো আদর্শ গ্যাসের, এখানে কি বলেছে কোশ্চেনটাকে আবার ভালো করে পড়ো, যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান, তোমার উত্তর কি হবে? অ্যান্সার হবে 0। ঠিক আছে, কোনো আকর্ষণ বল নেই। গ্যাসীয় গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলোর মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বল নেই, মানে ওদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, মানে এই কারণে স্থিতিশক্তি নেই। দেখবে গ্যাসের অণুগুলো কি থাকে, অল টাইম গতিশক্তিতে থাকে। ঠিক আছে, আমি একটা তোমাকে এর আগে পড়াতে বলেছি, গ্যাসের কি থাকে, অনলি গতিশক্তি, স্থিতিশক্তি থাকে না। ঠিক আছে, তার মানে স্থিতিশক্তি যদি না থাকে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল কি করে থাকে?
আকর্ষণ করা মানে জিনিসটাকে হচ্ছে অণুগুলোকে অ্যাট্রাক্ট করতে হবে, অ্যাট্রাক্ট করা মানে সেটা স্থির হবে। তার মানে পোটেনশিয়াল এনার্জি গ্যাসের নেই, মানে স্থিতিশক্তি নেই। তাহলে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে তোমার আকর্ষণ বলই নেই। তাহলে কি হয়ে যাচ্ছে, তার মানে আকর্ষণ বলের মানটা কি হয়ে যাচ্ছে তোমার শূন্য। তার মানে অল টাইম গতিশক্তিতে থাকছে। তার মানে আমরা এক কথায় কি লিখবো, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। তার মানে তোমার অ্যান্সারটা এই কোশ্চেনটার জন্য, দেখো একই কোশ্চেন জিজ্ঞেস করছে আদর্শ গ্যাসের মানে এই কোশ্চেনটার অ্যান্সারটা এখানে বলে দিচ্ছি। তুমি কি লিখবে এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য, যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, অতএব আকর্ষণ বল এর মান শূন্য। ঠিক আছে, স্টেটমেন্টে শুধু শূন্য লিখে দিতে পারো। এই লাইনটা লিখলে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান কত, উত্তর শূন্য। কারণ গ্যাসের অণুগুলো অল টাইম কি থাকে, গতিশক্তিতে থাকে। কারণ দেখবে কোনো গ্যাসকে তুমি এক জায়গায় রেখে দিলে কি হয়ে যায়, মানে ধরো স্প্রেড হয়ে যায়, মানে সেই পাত্রের মধ্যে স্প্রেড হয়ে যায়। তার মানে যদি স্থিতিশক্তি থাকতো তাহলে এক জায়গায় থাকতো। কিন্তু দেখবে যে যখনই কোনো কোনো কিছু স্মেল, মানে ধরো ধূপের স্মেল বা কোনো কিছু গ্যাস সিলিন্ডারের লিক হলে তুমি যদি যখন স্মেলটা পাও, সিলিন্ডার একদিকে রয়েছে, তুমি স্মেলটা অন্য জায়গাতে পাচ্ছ। তার মানে গ্যাসের অণুগুলো অল টাইম কি করছে, তোমার গতিশক্তিতে থাকছে, কোনো স্থিতিশক্তি নেই, মানে কোনো আকর্ষণ বল নেই, তাই ওর মান কি হয়ে যাবে, শূন্য। এবার নেক্সট তোমার এটা গেল। এবার 642 পেজের বিভাগ গ 3 কোশ্চেনটা বলছে, বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে। আগে বলো, চাঁদেতে কোনো বায়ু আছে কিনা। চাঁদেতে কোনো বায়ু নেই, তার মানে বায়ুর কোনো চাপও থাকবে না। তার মানে গ্যাসের মধ্যে যে বায়ুপূর্ণ যেটা থাকছে সেটা কি হয়ে থাকবে, বেলুনটা আরো বড় হতে থাকবে, একটা টাইমে কি হয়ে যাবে, ফেটে যাবে। কারণ যেহেতু বায়ুর চাপ নেই, তার মানে গ্যাসের অণুগুলো কি হবে, অল টাইম কলিশনের ফলে, মানে ধাক্কা খাওয়ার ফলে দেওয়ালের মধ্যে, যেহেতু গ্যাসের অণুগুলো অল টাইম গতিশক্তি, সেই গতিশক্তিটা ধরো আমাদের এখানে বেলুনটা ফিক্স থাকে কেন, কারণ বায়ুর চাপটা থাকে বলে। যেহেতু চাঁদের মধ্যে কি থাকছে না, কোনো বায়ু থাকছে না, তাই গ্যাসে বেলুন, বায়ুপূর্ণ বেলুনকে নিয়ে গেলে কি হয়ে যাবে, বেলুনটা ফেটে যাবে। তোমার উত্তর যদি তুমি এইটা লেখো তোমাকে মার্কস দেবে। দেখো তাহলে এই কোশ্চেনটার তুমি অ্যান্সার কি লিখবে, বেসিক্যালি লিখবে যে তোমার, আমি এখানে লিখে দিচ্ছি, চাঁদেতে কি নেই, কোনো বায়ু নেই। তার মানে তোমার এক কথাতে উত্তরে যাবে যেটা, চাঁদের বায়ু না থাকায়, বায়ু না থাকার জন্য চাঁদেতে কি থাকছে, বায়ুর চাপও থাকছে না। বা তুমি এখানে লিখতে পারো, চাঁদেতে কোনো বায়ুর চাপ নেই, চাঁদে বায়ু না থাকায়, দেখো বায়ু না থাকায় চাঁদে তোমার বায়ুর চাপ নেই, বায়ুর চাপ নেই। মানে তোমার বায়ুর চাপ না থাকার জন্য কি হয়ে যাবে, গ্যাসের অণুগুলো অল টাইম কি হয়, তুমি গ্যাসীয়, এরপরে বলবে যে গ্যাসের অণুগুলো, গ্যাসের মানে হচ্ছে তোমার গ্যাসের, এরপরে লিখবে গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল এবং সর্বদা গতিশীল এবং বেলুনের আয়তনটা কি হতে থাকবে, বাড়তে থাকবে, হ্যাঁ কিনা, সর্বদা গতিশীল হওয়ার জন্য। তার মানে বায়ুপূর্ণ হচ্ছে নিয়ে গেলে, তার মানে সর্বদা গতিশীল, যেহেতু বায়ু চাপ নেই, তার মানে কি হবে, যে বায়ুপূর্ণের পর মানে গ্যাসের, তুমি এই লাইনটা লিখবে, এরপর লিখবে যে তোমার বায়ুপূর্ণ বেলুনকে, যেহেতু বাইরের চাপটা কি হবে, কি বেলুনের ভেতরের চাপ আর বাইরের চাপের তুলনায় কি হয়ে যাবে, একদম নগণ্য হবে। তার মানে তোমার উত্তরে কি হবে, যে সর্বদা গতিশীল, বাইরের চাপ, না এরকম ভাবে লেখো গুছিয়ে একটু, মানে বায়ুপূর্ণ বেলুনকে, এবার লেখো বেলুনের ভেতরের চাপ, কি লিখবে, বেলুনের
বেলুনের ভেতরের চাপ বাইরের চাপের তুলনায় তোমার নগণ্য। তার মানে কি হবে, বেলুনটা আরো ফুলতে আরম্ভ করবে, তাই তো, একটা সময় পরে ফেটে যাবে। নগণ্য এই কারণে কি হবে, এই কারণের পরে লিখবে বেলুনটি আরো ফুলতে থাকবে এবং একটা সময়ে ফেটে যাবে। বুঝতে পারলে? তুমি যদি এইটা লেখো তোমাকে মার্কস দেবে, ঠিক আছে। দেখো 2 নম্বরের কোশ্চেন তোমাকে একটু হলেও এক্সপ্লেন করতে হবে। এরপরের কোশ্চেনে দেখো, নেক্সট হচ্ছে বিভাগ ঘ। যে এখানে কি বলছে যে 4.1 বিভাগ ঘয়েতে চলে যাও। দেখো টেস্ট পেপারটা একবার দেখো। বিভাগ ঘয়েতে আর এখানে গয়েতে কোনো কোশ্চেন নেই, এরপরে ঘয়েতে চলে যাও। ঘয়েতে কি বলছে, ঘয়ের প্রথম কোশ্চেনটাই রয়েছে, এটা ভালো করে দেখো। বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কিছু পরিমাণ বায়ুর আয়তন হচ্ছে 1000 সিসি। কত উষ্ণতায় 750 মিলিমিটার পারদ চাপে ওই বায়ুর আয়তন এত হবে। দেখো এখানে কি কি বলে দেওয়া রয়েছে, কোন ফর্মুলা যাবে আগের দিনে আমি বলেছিলাম। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে বা পারদ চাপে কিছু পরিমাণ বায়ুর আয়তন 100 সিসি। কত উষ্ণতায় 750 মিলিমিটার পারদ চাপে ওই বায়ুর আয়তন 1400 সিসি হবে। দেখো কি বলেছি, যে কোনো অঙ্ক করার টাইমে গিভেন কি দেওয়া আছে লেখো, তাই তো। গ্যাসের অঙ্কর ক্ষেত্রে এখানে বলেছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তার মানে তুমি কি লিখছো, প্রাথমিক উষ্ণতা, তাই তো। প্রাথমিক উষ্ণতা তোমার T1 কত হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটাকে তুমি কেলভিনে কনভার্ট করবে, কত হবে 273 প্লাস 20, তার মানে দাঁড়াচ্ছে এত কেলভিন, মানে 293, তাই তো। 293 কেলভিন টেম্পারেচার দাঁড়ালো, প্রাথমিক উষ্ণতা গেল। তারপর বলছে 760 মিলিমিটার, তার মানে প্রাথমিক চাপ লিখছো। প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার 760 মিলিমিটার অফ Hg, ঠিক আছে। তারপরে লিখছো কিছু পরিমাণ বায়ুর আয়তন, তার মানে প্রাথমিক আয়তন লিখছো তোমার V1 ইকুয়ালস টু 100,000 সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব, তাই তো। এরপরে লিখছো কি বলেছে দেখো, কত উষ্ণতায়, মানে অন্তিম উষ্ণতাটা চাইছে। অন্তিম উষ্ণতা মানে পরপর যেরকম আছে ওইটা বলে দেওয়া নেই, মানে T2টা তার মানে ক্যালকুলেট করতে হবে। তার মানে তারপরে দাঁড়াচ্ছে অন্তিম চাপ P2 ইকুয়ালস টু তোমার 750 মিলিমিটার অফ Hg। তারপর আয়তন বলেছে, ওই বায়ুর আয়তন, তার মানে আয়তনটা তুমি লিখছো V2 ইকুয়ালস টু 1400 সিসি। এইটুকু এই কোশ্চেনটার মধ্যে গিভেন দেওয়া আছে, হ্যাঁ কি না। এবার দেখো আমরা চার্লসের সূত্র জানি, বয়েলের সূত্র জানি, গ্যাস লয়ের জানি, আদর্শ গ্যাসের সূত্র জানি। এবার দেখো এখানে আমি প্রেসার, ভলিউম, টেম্পারেচার সবই জানি, সবই দেওয়া রয়েছে। তার মানে আমরা গ্যাস লয়ের মানে এরপরে লিখবে, এরপরের যেটা লিখবে আমরা জানি, কারণ একটু গুছিয়ে লিখতে হবে, মানে তোমার রিপ্রেজেন্টেশন যত ভালো হবে তত তোমার মার্কস পাওয়ার চান্সটা বেড়ে যাবে। এখানে P2 V2 বাই T2 আগের দিন বলেছি আগের ক্লাসে, যেহেতু যেইটা ক্যালকুলেট করতে হবে সেইটাকে একটা সাইডে করো। তার মানে T2 ইকুয়ালস টু, মানে তুমি এই পর্যন্ত লিখে ভ্যালু পুট করে দিলে তোমাকে হাফ মার্কস তোমার কাটতে পারে। তার মানে P2 V2 বাই এখানে T1 আর P1
v1 একদিকে হয়ে গেল। এরপরে ভ্যালু পুট করো, এরপরে যদি ভ্যালু পুট করো কি দাঁড়াচ্ছে দেখো, p2 টা কত তোমার 750 ইন্টু v2 হয়ে যাচ্ছে তোমার 1400, আর t1 হয়ে যাচ্ছে তোমার 293 যা একটু হ্যাং করে গেছে। তুমি ভ্যালুগুলো পুট করো দিয়ে ক্যালকুলেশন করো। এবারে দেখো তাহলে ভ্যালুগুলো পুট করছো, t1 হয়ে যাচ্ছে তোমার 293, তুমি এখানে লিখছো t1 টা হয়ে যাচ্ছে তোমার 293, আর p1 হয়ে যাচ্ছে তোমার 760 ইন্টু তোমার v1 হয়ে যাচ্ছে 1000। আগে জিরো জিরো গুলো কেটে দাও, এখানে একটা জিরো কাটছে, একটা জিরো, একটা জিরো, একটা জিরো, এখানে এই জিরোর সঙ্গে এই জিরো কেটে গেল। এবারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেট করলে কত আসবে দেখো, দেখো এখানে ক্যালকুলেট করলে কেলভিনে বেরোবে। দেখি আমি ক্যালকুলেট করে দেখি কত আসছে, 75 ইন্টু 14 ইন্টু 293 ডিভাইডেড বাই 760 করলে আসছে তোমার 405, তোমার 405 আসছে, ঠিক আছে 405 কেলভিন। এবার এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে করলে -273, তোমার 132, তাই তো 132 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে উত্তর। টেস্ট পেপারে না এর উত্তর তো দেওয়া নেই, কিন্তু এর ভ্যালুটা যাই রকম ভাবে যা পুট করা হয়েছে এরকমই অ্যান্সার আসবে। দেখো আমরা আগে ভালো করে জেনে নাও যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বয়েল সূত্র অনুসারে। তার মানে এখানে আমরা কি লিখি, p1 v1 ইকুয়ালস টু p2 v2। তার মানে আমরা এটাকে যদি p1 বাই p2 লিখি তাহলে কি দাঁড়াচ্ছে v2 বাই v1, এটা একটা দাঁড়াচ্ছে। তার মানে দেখো প্রথমেরটা মিলেছে, ঠিক আছে। আর একটা আমরা ফর্মুলা কি জানি, v হচ্ছে তোমার v বাই টি, যেটা চার্লসের পরম উষ্ণতাতে কনস্ট্যান্ট, পরম উষ্ণতাতে আমরা কি লিখি, কনস্ট্যান্ট লিখি, মানে v বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, v বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যেটা লিখি। তার মানে সেখানে কি হয়, v1 বাই t1 ইকুয়ালস টু v2 বাই t2, হয়তো এখানে দেখো v1 বাই t1, তার মানে আমি এটাকে এর ফরম্যাটে লিখলে v1 বাই v2 ইকুয়ালস টু t1 বাই t2। তার মানে এটাও মিলছে, এটাও সূত্র হচ্ছে। এরপরে এখানে যেটা দিয়েছে v1 বাই v2 বাই p1 বাই p2, তার মানে আমাকে বয়েলসের সূত্র অনুসারে আসতে দেখো। এটাও ধরো আমি pv ইকুয়ালস টু nRT, ঠিক আছে। আর এইটাকে লেখা যায়, এটাকে বোল্টজম্যান কনস্ট্যান্ট কেটি দিয়ে আসে, ঠিক আছে। কেটি যেটা pv ইকুয়ালস টু কেটি, এটা বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে আসে। এইটা বলো এইটা হবে কিনা ডি এরটা, তারপর আমি কে এরটা দেখছি। ওই জন্যই হবে না ডি এরটা, কারণ হচ্ছে ডি এরটা কিছু একটা গন্ডগোল আছে। দেখো পি বাই ভি যেটা আছে, এটা আমরা অপশন এইটাই, অপশন ডিটাই হবে। কারণ দেখো আমি ভালো করে বুঝে নাও, ভালো করে সবাই এই অপশন সিটাই করবে, কিন্তু কেটা এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট এসে যাচ্ছে, ঠিক আছে। বোল্টজম্যান কনস্ট্যান্ট সম্বন্ধে তোমার আইডিয়া কি আছে আমি জানি না, কিন্তু তোমরা এখনো শেখোনি, যেটাকে আমরা এখানে বলছি এই অপশনটার জন্য, সিটার জন্য এনআর, মানে পিভিটা, ঠিক আছে। এনআরটাকে এখানে কি বলে দিচ্ছে যাচ্ছে, তোমার কে বলছে এনআর, এনটা কি হচ্ছে, যদি 1 মোল গ্যাস ধরি বা এন মোল গ্যাস ধরি, আরটা কনস্ট্যান্ট, এনআরটাকে একসাথে তোমার কি বলা হচ্ছে, বোল্টজম্যান কনস্ট্যান্টের একটা ফ্যাক্টর আসছে, কিন্তু এখানে তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট সম্বন্ধে তোমার কোনো এখানে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। কিন্তু এইটা এই সূত্রটা বৈধ, কিন্তু এই ডিএরটা দেখো, ডিএরটা বলছে v1 বাই v2, v1 বাই v2 করলে p1 বাই p2 হবে না, কারণ বয়েল সূত্র অনুসারে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি, এখানে ধরো
রিভার্স করছো, মানে V1/V2 ইকুয়ালস টু তোমার হচ্ছে P2/P1, কারণ বয়েল সূত্রতে কি হয়, PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে P1V1 ইকুয়ালস টু P2V2, সেখানে V1/V2 করলে সেখানে P2/P1 হবে। ঠিক আছে, তার মানে আমার অপশন ডিটা প্রযোজ্য হচ্ছে না, হ্যাঁ কি না? তার মানে এই অপশনটা ঠিক হবে, তুমি ঠিকই বলেছিলে। কিন্তু তুমি প্রথমে যেটা বলছিলে, দেখো সবাই দেখে কিন্তু এটাই বলবে কে আবার কোত্থেকে চলে এলো, কেটা অ্যাকচুয়ালি বোলটজম্যান কনস্ট্যান্ট হিসাবে আসছে। দেখো এই জায়গাটাতে এটা কোনো জায়গাতে পাবে না, কারণ এটা নেই এরকম কোনো ভি এর সঙ্গে আই এর রিলেশন। চার্লসের সূত্রতে আই তোমার ইলেকট্রিসিটি প্রবাহ মাত্রাতে চলে যেতে পারে, কিন্তু প্রেসারের সঙ্গে প্রবাহ মাত্রার রিলেশন আমার জানা নেই, হয় এটা পেন্টিং মিস্টেক আছে। আমি দুটো লেখচিত্র এখানে ভি টি একটা আর একটা ভি ক্যাপিটাল টি, দুটো লেখচিত্র হয়, একটা ভি টি স্মল টি, শুনছো আমার কথা? আর এটা ভি কেলভিনে। আমি ভি টি এর যে লেখচিত্র আছে সেটাকে ড্র করো এরকম, এইটাকে এরকম আগের দিনও করেছিলাম। এটা হয়ে যাচ্ছে তোমার -273°C, এই দিকটা হয়ে যাচ্ছে তোমার ভি, এই দিকটা হচ্ছে T°C। আর ভিটি যেটা হবে তোমার এইটা, এই কোশ্চেনটাতে ভুল আছে, এটা টি কেলভিন, ব্যাস আর কিছু করার দরকার নেই। এই জায়গাটা তোমার 0°C লিখে দাও, এই জায়গাটা তোমার V0 লিখে দাও। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এইটা অ্যাকচুয়ালি আই না, কিন্তু দুটো অপশন হতে পারে, একটা হচ্ছে VT হতে পারে, আমার যত সম্ভব এটা টি হবে, আর আমি দুটোই করে দিলাম, মানে স্মল টি বললে এরকম হবে, আর পরম স্কেলে বললে ভিটি তখন এইটা হবে। তো এর পরের কোশ্চেনটা দেখো, বিভাগ গ, এই অঙ্কটা নিজে করো, আমি আগের দিন এরকম টাইপের অঙ্ক করে দিয়েছি। এটা যদিও আচ্ছা হ্যাঁ 3.2 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এটা 3.2 এর 2 অ্যাটমসফিয়ার মানে এটিএম, ঠিক আছে, এটিএম ওই কি বলে যেখান থেকে টাকা তোলা যায় ওই এটিএম না, কিন্তু তোমার 2 অ্যাটমসফিয়ার বলেছে, চাপ বলে দিয়েছে, উষ্ণতা বলে দিয়েছে, না ভরটা বলে দিয়েছে, আয়তনটা কত হবে। আমার এখানে কি কি দেয়া আছে আগে ভালো করে দেখো, এখানে চাপটা দেয়া রয়েছে 2 অ্যাটমসফিয়ার বলছে, তার মানে চাপ ইকুয়ালস টু তুমি লেখো 2 ATM, পি ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 ATM, অ্যাটমসফিয়ার বলেছে তাই এটিএম। উষ্ণতা কত বলেছে তোমার, যেটা গিভেন আছে আগে তারপর পরপর লেখো। উষ্ণতা হচ্ছে তোমার টি, এখানে কত বলেছে 300 কেলভিন, ঠিক আছে। এবারে দেখো আমার এখানে হচ্ছে অক্সিজেনের ওয়েটটা বলে দিয়েছে, আমরা কি জানি, এখানে লিখবে পরের লাইনে, আমরা জানি বলে পিভি ইকুয়ালস টু এনআরটি, ঠিক আছে। তার মানে আমার পিটা জানি, টিটা জানি, আরটা এখানে বলে দিয়েছে, আয়তনটা ক্যালকুলেট করতে, তার মানে এন ইকুয়ালস টু হচ্ছে কি হয়, প্রদত্ত ভর বাই আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর কত হবে, আণবিক ভর 32, মানে 16, দেখো বলে দিয়েছে পেছনে কত লেখা রয়েছে, মানে 64/32, তার মানে হয়ে যাচ্ছে 2 মোল লেখা হয়ে গেল, এনটা হয়ে গেল 2 মোল। আর এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা বলে দিয়েছে তোমার আর এর ভ্যালুটা। তার মানে আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলাটা জানি। তার মানে আমরা এখানে কি লিখবো, আয়তনটা তাহলে কত হচ্ছে, ভি ইকুয়ালস টু তোমার এনআরটি বাই পি, লেখা হয়ে গেল। আগের দিনে অঙ্কের টাইমে সবসময় বলি, আগে যেটা ক্যালকুলেট করতে হবে সেটাকে একদিকে নিয়ে আসো, মানে অঙ্ক করার টাইমে যেই টার্মটাকে ক্যালকুলেট করতে হবে সেটাকে একদিকে নিয়ে আসো, তারপর ভ্যালু পুট করো, ভ্যালু পুট করে তারপর চেঞ্জ করবে, দেখবে একটু গন্ডগোল হয়ে যাবে। তো সেই জন্য কি করবে, কি আগে যেই টার্মটাকে ক্যালকুলেট করতে হবে সেটাকে একদিকে নিয়ে আসো,
তো সেই জন্য ভিটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, মানে ধরো আয়তন ক্যালকুলেট করতে বলতে পারে, প্রেসার ভলিউম যাই বলুক, মানে যেই টার্মটাকে ক্যালকুলেট করবে সেইটাকে একদিকে নিয়ে এসে তারপর ভ্যালু পুট কর। বোঝা গেল? তার মানে হয়ে যাচ্ছে এনটা এখানে কত 2 মোল, তাহলে ইন্টু 2, আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0.082, ইন্টু টেম্পারেচারটা হয়ে যাচ্ছে 300 কেলভিন, আর প্রেসারটা কত এখানে 280। দেখো 2 2 কেটে গেল, হ্যাঁ কি না? এইটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, তার মানে তোমার পড়ে থাকছে 0.082 ইন্টু 300। এটা মাল্টিপ্লাই করলে কত হয় দেখো, যেটা আসবে ওটাই অ্যান্সার। 0.082 ইন্টু 300 করলে আসছে তোমার 24.6 ইউনিট কি হবে আয়তনের। এখানে লিটার এটিএম ধরেছো, তার মানে ইউনিটটা দাঁড়াবে লিটার। তার মানে তোমার আয়তন কত দাঁড়াচ্ছে তোমার 24.6 লিটার। বোঝা গেল না? বোঝা গেল না? এর পরের অঙ্কটাতে দাও। পরের আর একটা কোশ্চেন বলেছে, ঘ বিভাগের 3 নম্বরের কোশ্চেন। কি বলছে এখানে, যে তোমার বয়েল ও চার্লসের সূত্রে সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো। মানে চার্লসের সূত্র আর বয়েলের সূত্র করতে পারবে না? করতে পারবে না? চার্লসের সূত্র আর বয়েলের সূত্র কিভাবে করবে? চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটা, মানে গ্যাসের সমন্বয় নয় কিন্তু। তাহলে চার্লসের সূত্রের সমন্বয় সূত্র কি হবে? চার্লস আর বয়েলের, দেখো আমরা এই যে বয়েল সূত্র আর চার্লসের সূত্র, তুমি হেডিং করো বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় সূত্র বলে। আমরা কি জানি দেখো, আমরা বয়েল সূত্র অনুসারে কি জানি, বয়েলের সূত্র অনুসারে আমি যেটা লিখবে আমি সেটা বলে দিচ্ছি সূত্র অনুসারে। তার আগে এখানে লিখে দেবে, আগে আগে লিখে নাও, তারপর কোনটাকে কি বলে। ঠিক আছে? বয়েলের সূত্র অনুসারে কি হয়, পিভি পি প্রপোর্শনাল টু ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে তোমার টেম্পারেচার আর ভরটা কি থাকছে কনস্ট্যান্ট। মানে তুমি এরকম ভাবে লিখে দাও, উষ্ণতা ও ভর ধ্রুবক। ঠিক আছে? ভর ধ্রুবক হচ্ছে। আর চার্লসের সূত্র অনুসারে কি লিখবে? চার্লসের সূত্র অনুসারে কি ভি প্রপোর্শনাল টু টি, যেখানে তোমার চাপ ও ভর ধ্রুবক। ঠিক আছে? এটা গ্যাসের চাপ আর ধ্রুবক লিখতে পারো। এবারে 1 নম্বর আর 2 নম্বর যেটা আসছে সমন্বয় করে পাই, ভি প্রপোর্শনাল টু কি দাঁড়াচ্ছে তোমার টি বাই পি, তাই তো? তার মানে আমার এখানে কি লিখতে পারো তুমি এটাকে, ভি পিভি বাই টি, পিভি বাই টি ইকুয়ালস টু, এটাকে যদি আমি কোনো কনস্ট্যান্ট আনি, ধরো ভি ইকুয়ালস টু কে বাই পি, তার মানে আমরা এটাকে লিখছি পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। ঠিক আছে? সমন্বয় সূত্র। তার মানে আমি এটাকে এরকম লিখতে পারি, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এটা হয়ে যাচ্ছে তোমার সমন্বয় সূত্র। তারপরে দেখো, তাহলে তোমার এতটুকু অংশ লিখলে তোমার 3 মার্কস হয়ে যাচ্ছে। এরপরে বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক প্রমাণ করো। দেখো এই প্রমাণটাও তোমাকে করে দেখানো হয়েছিল, যে উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রটি নির্ণয় করো। একই কথা। তার মানে আমরা এই যে ভি প্রপোর্শনাল টু টি, এইটাকে প্রুভ করতে হবে। ঠিক আছে? আমি প্রুফটা এখানে বলে দিচ্ছি। কি বলবে, যে অতবার অ্যান্সারটা, ঠিক আছে, স্থির চাপে, মানে অ্যাকচুয়ালি এটার অতবার কোশ্চেনটার অ্যান্সার যেটা তোমার হেডিংটা আমি এখানে বলছি, উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র কি, উষ্ণতার পরম স্কেল অনুযায়ী, পরম স্কেলে চার্লসের সূত্র, যেইটা তোমার বইতেও লেখা আছে। দেখো
এবার দেখো আমরা এখানে কি জানি, উষ্ণতার পরম স্কেলেতে চার্লসের সূত্র আমরা এরকম লিখবো, মনে করি তুমি কি লিখবে, স্থির চাপে মানে চার্লসের সূত্র অনুসারে চাপটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা লিখছো উষ্ণতায় কি লিখবে, উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, কি হবে ভি, আয়তন ভি হলে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ভি, যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলছো তাহলে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কি হয়ে যাবে V0, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কি হয়ে যাবে VT, হ্যাঁ কি না, আর T1 ডিগ্রি সেন্টিগ্রেড করো, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে হবে তোমার VT বা ভি, মানে সব থেকে বলো ভি, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তন হবে V1, আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একবারে করে ফেলো, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তন হবে তোমার আয়তন V2, কেউ এটাও করতে পারে। এরপরে চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি, বা কেউ এরকম ভাবে ডাইরেক্ট লিখতে পারে, চার্লসের সূত্র অনুসারে তুমি কি লিখবে, কি জানি VT ইকুয়ালস টু, মানে এই ফর্মুলাটা জানি, V ইকুয়ালস টু V0 1 প্লাস কত কি হয় কি 1 প্লাস 1/273 অংশ বা T ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি একবারে V1 করেই করো, V1 V0 এখানে T1 ডিগ্রি সেন্টিগ্রেড বাই তোমার 273, এটা জানি আমরা। তার মানে আবার V2 ইকুয়ালস টু কি দাঁড়াবে, বা এটাকে আমি যদি গুছিয়ে লিখি V0 বাই 273 প্লাস T1, এটাই কি হয় ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট, যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলছি। তার মানে আমি এই পার্টটাকে কি লিখতে পারি, V0 ইকুয়ালস ইনটু TK, মানে এখানে T1 আছে তাহলে T1K কেলভিনে লিখলাম, তুমি এখানে এইটা প্যাকেটে লিখে রাখো যে 273 প্লাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু ক্যাপিটাল T1 কেলভিনে কনভার্ট হচ্ছে বাই 273, হলো হ্যাঁ কি না, বুঝতে পারলে, মানে V0 T1K বাই 273। এবার V2 এর ক্ষেত্রে সে একই ভাবে আসবে, এখানে V2 টা লেখো, তার মানে V0 প্লাস 1 প্লাস T2 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 273, এখানেও সেই একই ভাবে করবে, V0 হচ্ছে তোমার 273 প্লাস T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে তোমার এখানে 273 গেল, তার মানে এটাকে আমি লিখছি V0 T2K বাই 273, এটা আসছে এইটার মতনই, মানে এ একটা সমীকরণ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দাও। এর পরের লাইনে লিখবে যে 1 ও 2 কে কম্বাইন করে পাই, আর এখানে পেজ দেওয়া নেই তো পেজ আর একটা নিয়ে নাও, এটা দেওয়া আছে। এরপরে যেটা থাকছে তোমার 1 ও 2 থেকে পাই লিখছো, দেখো 1 আর 2 থেকে পাচ্ছ, তার মানে আমি কি করব V1 বাই V2 করব, ঠিক আছে, কি করব V1 বাই V2 ইকুয়ালস টু কি লিখছি, এখানে V1 এ কত ছিল T1 V0 T1K বাই 273, মানে V0 ইন্টু T1K বাই 273, ঠিক আছে, বাই V2 টা কত ছিল V0 T2K বাই 273, দেখো এখানে এই 273 কেটে যাচ্ছে, V0 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি V0 টাও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে তোমার T1 বাই T2,
তার মানে v1/v2 ইকুয়ালস টু t1/t2 হয়ে যাচ্ছে। এটাকেই এবার আমি যদি এরকম ভাবে লিখি v1/t1 ইকুয়ালস টু v2/t2, এর পরের লাইনে লিখবে অতএব v/t ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে, বা v প্রপোর্শনাল টু, এটা কনস্ট্যান্ট লিখলে তারপরে লিখলে v প্রপোর্শনাল টু t। তার মানে এটাই হচ্ছে সূত্র। কি ছিল যে চার্লসের সূত্র অনুসারে কি বলতে, যে ডেফিনেশনটা কি বলতে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক থাকে, ঠিক আছে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক থাকে, এটা চার্লসের পরম স্কেলেতে হচ্ছে তোমার সূত্রটা। আবার বলবো, লিখে নেবে, ঠিক আছে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার, মানে ওই গ্যাসে কি লিখবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এটাই হচ্ছে তোমার চার্লসের সূত্রের পরম স্কেলে চার্লসের সূত্র, বা পরম স্কেলে চার্লসের সূত্র বলতে পারো।